ফিল্মে বাজানো, আধুনিক কাজ করা খুব শক্ত। ওইটুকু ছোট সময়ের মধ্যে ফুল ফোটাতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হলো যে ওই সেন্টিমেন্টটাকে এনহ্যান্স করা। প্রথমে একটা ভারত থেকে আসছি শুনলেন, তাদের মধ্যে একটা একটা রেসপেক্ট জেগে উঠছে। নমস্কার। আজ আমাদের একদম অন্য রকম আড্ডা। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স দুয়ের মেলবন্ধন ঘটেছে এই সংসারে। আজকে আমরা চলে এসেছি পদ্মশ্রী তরুণ ভট্টাচার্য এবং তার স্ত্রী সঞ্চিতা ভট্টাচার্যার সংসারে। তরুণ ভট্টাচার্য পদ্মশ্রী পেয়েছেন এবছর। তিনি সন্তুর লেজেন্ড হিসেবে একেবারেই আমাদের কাছে ভীষণভাবেই বিখ্যাত। তা আমরা আজকে তরুণদার সাথে একটু গল্প করব। তা তরুণদাকে বলতে চাই যে এই যে পদ্মশ্রী আপনি পাচ্ছেন এবং এই খবরটা যখন আপনি জানতে পারলেন, সেই অনুভূতিটা কিরকম ছিল? প্রথম কথা খবরটা জানতেই পারিনি। পেয়ে যাওয়ার পর জানতে পেরেছি। তো আমি তখন উত্তরপাড়া স্টেজে উঠছিলাম সঙ্গীত চক্রে। তখন দুধাপ উঠে আবার নেমে এলাম। আমার কানে একজন বললেন এসে যে দিল্লি থেকে ফোন এসেছিল। তো খুবই আনন্দিত হয়েছিলাম। প্রথম কাকিমাকে ফোন করলাম, বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ বেঁচে আছেন। বাবা মা মারা গেছেন। তারপরে তো প্রোগ্রামটা করলাম। করার পরে স্টেজ থেকে নেমে দেখি এত ফোন সব আসছে। তো খুবই ভালো লাগলো। ন্যাচারালি একটা পুরস্কার মানে একটা উৎসাহ। পুরস্কার মানে হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি মানে কিসের স্বীকৃতি? আমার কাজের স্বীকৃতি। আমার কাজটা তোমাদের ভালো লেগেছে। তাই জন্য তোমরা আমার কাছে এসেছো বা পদ্মশ্রী উপাধি আমাদের মহামান্য সরকার আমাদের দিয়েছেন। আর এজন্য আমি বিশেষ কৃতজ্ঞ। এবং আপনি তো শুধু পদ্মশ্রী না, আপনি তানসেন পুরস্কার পেয়েছেন এবং সঙ্গীত নাটক একাডেমিও পেয়েছেন। এই দুটো পুরস্কার নিয়ে যদি একটু আমাদের বলেন। হ্যাঁ, তানসেনটা আমার মনে হয় জানুয়ারিতেই পেলাম প্রথম দিকে। ওটা গোয়ালিয়রে। ওটা খুব সঙ্গীতের সর্বোচ্চ সম্মান। আর খুবই কম ইন্সট্রুমেন্টালে মানে স্ট্রিং ইন্সট্রুমেন্টে কলকাতা থেকে আমি পেয়েছি। এর আগে গানে এবং তবলাতে পেয়েছেন বাঙালি। কিন্তু আমাদের ইন্সট্রুমেন্টালে আমিই পেয়েছি। আর সঙ্গীত নাটকে তো আমি আছি, ওদের সঙ্গে আছি। এটা পেয়েছি প্রায় ৭-৮ বছর আগে একাডেমি অ্যাওয়ার্ড। আচ্ছা, আমরা যদি একটুখানি আপনার ছোটবেলার কথায় যাই, তখন আপনার এই সন্তুর শেখা, এটা কি আপনার বাবার হাত ধরেই শুরু? আমাদের বাড়িতে স্কুল ছিল আগে, মিউজিক একাডেমি। আপনারা কোন জায়গার লোক ছিলেন? আমাদের জন্ম হাওড়াতে। আমার সাঁতরাগাছি মিউজিক একাডেমি বাবার স্কুল ছিল। ওখানে সব ধরনের ইন্সট্রুমেন্ট থাকতো। প্রচুর বড় একাডেমি ছিল। ৩০০-র ওপরে স্টুডেন্ট ছিল। সমস্ত কিছু শেখানো হতো। ছোটবেলাটা আমার কেটেছে ওই ইন্সট্রুমেন্টের সঙ্গে খেলা করতে। সেতার, সরোদ, তবলা, পিয়ানো সবই বাজাতাম আমি। তো তারপরে বাবার কাছে আসতেন পন্ডিত দুলাল রায়জি, বাবার বন্ধু, উনি সন্তুর বাজাতেন। তো ওনারা দুজনে মিলে প্র্যাকটিস এবং এই করতেন। খেলতে খেলতেই কি আপনার সন্তুরের প্রতি ভালোবাসাটা? ওই দেখলাম দুলাল কাকাকে কাঠি দিয়ে বাজাচ্ছেন, আমি বাজাবো, যেরম হয়। তখন আমার ৪-৫ বছর বয়স। তারপরে বাবা একটু ১০ মিনিটের রাগ শিবরঞ্জনী তুলিয়েছিলেন আমাকে। তুলে একটা প্রোগ্রামে বাজিয়েছিলাম আমি আগেই। সেটা কত বছর বয়সে? ওই ৫ বছর হবে। বাপরে! তখন খুব আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম এবং অনেক লোক স্টেজে উঠে এসে টাকা কোলে তুলে নিয়েছে, ওইটুকু ছেলে বাজাচ্ছে। তো তখন তারপরে বাড়ি গিয়ে আমি বললাম যে এটাই শিখবো। কারণ দেখলাম যে এটা মজার জিনিস। টাকা পয়সা পাওয়া যায়, লোকের ভালোবাসা পাওয়া যায়, চকলেট পাওয়া যায়। তখন আমার ক্ষেত্রে কি হয়েছে, আগে কনসার্ট তারপরে শেখা। সবাই কি করে শিখে তারপর স্টেজে যায় ১০ বছর শিখে। আমি আগে স্টেজে গিয়ে তারপর শিখতে আরম্ভ করি। তাও ৫ বছর বয়সে? হ্যাঁ, ওই ৪.৫ বছর বয়সে শিখি। আর তখন তো আমি ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করতাম না। এটা সেটা বাজাতাম, এই সন্তুরের হিন্দি গান বাজাতাম। জাপানি স্টাইসও করা ছিল, যে ব্যাঞ্জোর মতো যেমন ঠাকুর যায় বাজে, সেই বাজনা বাজিয়েছি। তখন অন্যরকম ছিলাম। আর টিচার আসছিল, তবলার টিচার আসতেন, আমি টেবিলের তলায় লুকিয়ে পড়তাম, খুঁজে বেড়াচ্ছে সারা বাড়ি, পেত না আমাকে। তো এরকম অনেকদিন চলেছে। তারপর ধীরে ধীরে কবে জানি আমি প্রত্যেককে বলি, এটা একটা মিউজিক ইজ আ পজিটিভ ড্রাগস। এটা যদি তুমি ১০ বছর নাও তাহলে কিন্তু
তুমি এটা অ্যাডিক্টেড হয়ে যাবে। আর অন্য কোনো নেগেটিভ জিনিসে, ওই জন্য পজিটিভ পজিটিভ ড্রাগস, অন্য কোনো জিনিসে, নেগেটিভ জিনিসে তোমার মাথাই যাবে না। সবসময় মাথাটা মিউজিকে ঢুকে থাকবে। এই আয়ুষ লালা, আমার যে ছাত্র আজকে তোমরা দেখলে রয়েছে, এ ছোট্ট বয়স থেকে শিখছে, অন্য কোনো কিছুতে যায়নি। মানে ইভেন এর পক্ষে আমি তো বলবো, এরা খেলাধুলোও করছে না। আমি যত বলছি তোরা মাঠে যা, বল খেলা, সময় পেলেই সন্তুর নিয়ে বসছে, স্কুল থেকে এসে সন্তুর। এরকম বেশ কিছু বাচ্চা ছাত্র আছে, তারা। আপনি এই বাজনার প্রতি এখনকার বাবা মাদের কি বলবেন, যে তাদের ছেলে আমি মেয়েদের দেখুন, আগ্রহ বাড়াবার জন্য? দেখুন ছেলে মেয়েকে ভালো মানুষ করতে গেলে, ভালো মানুষ করতে গেলে, ভেতর থেকে ভালো মানুষ হতে গেলে, এই ইনস্ট্রুমেন্টটা, এই আমার সন্তুরের কথা বলছি না, এই গান বাজনা, ভারতীয় মার্গ সঙ্গীত শেখাতে হবে। ভারতীয় মার্গ সঙ্গীতের ওই পাওয়ার আছে যে আমাদের ভেতরে যে ভালো জিনিসটা আছে, ওটাকে টেনে বার করে আনা। একটা মানুষ যদি 10 বছর এই বাজনাটা করে, সে একটা ভালো মানুষ হয়ে উঠবে। আমরা মানে আপনি একটা আধ্যাত্মিক জগতে যাবার, মানে আধ্যাত্মিক পাওয়ারের কথা বল, শক্তির কথা বলছেন। আধ্যাত্মিক শক্তির কথা বলছি না, আধ্যাত্মিক শক্তি এত সহজে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা হয়তো এখন খানিকটা আমাদের একটু অন্যরকম, মাঝে মাঝে রেয়াজ করতে করতে ফিলিং হয় হয়তো। আমি বলছি যে একটা ভালো মানুষ হয়ে উঠবে। ভালো মানুষ মানে যে তাকে যে ভগবানের চিন্তা করতে হবে সেটা না, তাকে তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া ম্যানেজমেন্ট কলেজে গিয়ে একটা কথা বলেছিলেন, যে সবচেয়ে বড় ম্যানেজমেন্ট হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। তোমরা ম্যানেজমেন্টের বই পড়ছো, কিন্তু লাইফকে ম্যানেজ করতে শেখো, জীবনকে ম্যানেজ করতে শেখো। মানে পরিস্থিতি অনুযায়ী তুমি কি করবে, সেইটাই গান বাজনা করলে কি হয়, মনটা ওদিকে পড়ে থাকে এবং কোনো নেগেটিভ জিনিস তুমি দেখতে পাবে না। তুমি যেটাই দেখবে সেটাই তোমার ভালো লাগবে, মানে মনটা ভালো থাকলে যেটা হয় আর কি। তো আমি বলি প্রত্যেকে এটা শেখার চেষ্টা করুন। প্রত্যেককে মিউজিশিয়ান হতে হবে না, মিউজিশিয়ান যদি সবাই হয় তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার কে হবে? কিন্তু আজকে সেই সময় এসে গেছে, যা পৃথিবীতে অশান্তি হানাহানি চলছে, আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। আমরা বলি না যে আরে বহুত সুরেলা আর্টিস্ট হ্যাঁ, সুরেলা আদমি হ্যাঁ, তার মানে সুরেলা আদমি মানে কি ও কি গান গায় না? মানে এটাকে শিখতে যদি নাও পারা যায়, তাহলে সকাল সন্ধ্যে যদি শোনা যায়, ভোরবেলা উঠে বিসমিল্লাহ খান সাহেবের সানাই, রাত্রিবেলা পণ্ডিত রবিশঙ্করজি আমার গুরুজি, ওনার তরবারি কাঁড়া চালিয়ে দাও, সেখানে গিয়ে ঘুমো, যতক্ষণ না ঘুম আসে আস্তে করে চালাও। এই করতে 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 ব্লাডের মধ্যে এটা ঢুকে যাবে। আমি একটা ছোট্ট ঘটনা 1 মিনিটে বলে নিই। আমি র্যালি ডারহামে গিয়ে দেখি আমেরিকাতে, সারাক্ষণ 1.5 দিন বাদে আমি দেখছি, তখনও আমি ভাবছি আমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সন্তুর আমি শুনতে পাচ্ছি কেন কানে? অনেক সময় হয় না যে কোথা থেকে কিছুই নেই, অথচ তখন আমি জিজ্ঞেস করলাম, বললো যে আমাদের নিউ বর্ন বেবি হয়েছে, উপরে আছে। তো আমরা ওকে 6, তখন 6 চেঞ্জার ছিল, 6 সিডি চেঞ্জার, ওতে ওরা লাগিয়ে রেখে দিয়েছে। বলছে ওর মধ্যে আমরা, ওর ব্লাডে আমরা মিউজিক ঢোকাচ্ছি কান দিয়ে। তো ওরা কিন্তু এই জিনিসটাকে সম্মান দিচ্ছে। আমাদের আজকে যে ভারতের বাইরে আমরা যে মাথা উঁচু করে থাকতে পারছি, এর অন্য একটা কারণ, আরো অনেকগুলো কারণ আছে। আমাদের যোগ শাস্ত্র, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র, এর মধ্যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাও একটা ঘটনা। আমরা যদি সন্তুর না নিয়ে আমি যদি খালি হাতে চলে যাই, আমরা ওখানে রেসপেক্ট পাবো না। আর ভারতের আজকে তো বিশাল ধ্বজা, আমরা বিশ্বগুরু। একটুখানি আসি, রবিশঙ্করের কথা আপনি বললেন। তা রবিশঙ্করের কাছে তো আপনার শেখা এবং গুরু হিসেবে পেয়েছেন, এই বাড়িতেও উনি এসেছেন। তা একটুখানি রবিশঙ্করের আমি যখন 1982-তে আমার একটা দিল্লি দরিয়াগঞ্জে আমার একটা রেকর্ডিং হচ্ছিল, HMV-র এলপি লং প্লে রেকর্ডিং হচ্ছিল। হট করে আমাদের এসে থামিয়ে বললেন যে পণ্ডিত গুরুজির নাম বললেন যে উনি আসছেন, একটু বন্ধ করতে হবে। উনি একটা এশিয়াডের এডিটিং করতে আসছেন, এশিয়াড হয়েছিল না, মিউজিকের এডিটিং করতে আসছেন। আমরা বললাম বাবা, এ তো, ওরা কাকুতি মিনতি করে বলছে, আমার বাবা এ তো বিরাট ব্যাপার, ওনাকে সামনে থেকে দেখতে পাবো। বন্ধ করে দিলাম। খানিকক্ষণের মধ্যে উনি এলেন, একদম সামনে দেখে নিয়েছি, প্রথম রবিশঙ্করকে ওইখানে দেখলাম। দেখে পায়ে পড়ে গিয়ে আমি ভুলেই গেছি যে উনি বাঙালি। আমি বলছি আপ কেসে হ্যাঁ, কব আয়ে? বলছি দাঁড়াও উত্তর দিলেন না, দাঁড়াও, তুমি তো বাঙালি, তো আমিও তো বাঙালি, তুমি আমার সঙ্গে হিন্দিতে কেন কথা বলছো? আমি বললাম ভুলে গেছি, আমি দিল্লিতে আছি, আপনাকে দেখে সব ভুলে গেছি। তখন উনি বললেন যে
আমি বললাম আপনি আমাকে একটু আশীর্বাদ দিন। তো মাথা থেকে হাত দিয়ে পিঠ পর্যন্ত নামালেন, সেই অনুভূতি এখনো আমার কাছে রয়ে গেছে, ওটা আর ভোলা যাচ্ছে না। তারপরে আমি বললাম যে আমি আপনার কাছে শিখবো। তো বলছি তুমি শিখবে কি, তুমি তো রেকর্ডিং বাজাচ্ছ, তোমার তো লং প্লে রেকর্ড বেরোচ্ছে। আমি বললাম না আমি কিছুই জানি না। বলে কিছুই জানো না তাহলে তুমি রেকর্ড করতে চলে এসছো। উনি তো খুব মজার লোক ছিলেন। আর তুমি কিছু না জেনে তো ঠিক কথা নয়, তুমি কিছু জানো না কিন্তু তুমি রেকর্ডিং করতে চলে এসছো। তো আমি বললাম না না আমি শিখবো। তারপরে তো দেখা হলো ওনার সঙ্গে, ওনার সময় পেলাম কলকাতায় 20 বালিগঞ্জ পার্ক রোডে। তারপরে সেদিনকে আমার দেরি হয়েছিল 20 মিনিট। মা ছিলেন, মা আসেননি, বাবা কাকা সবাই। তো উনি বললেন না 20 মিনিট সময় বেরিয়ে গেছে আর হবে না। তো বাবা অনেক রিকোয়েস্ট করলো, বাবাও তো সেতার বাজাতেন। তখন উনি 20 মিনিট শুনলেন, বন্ধ করে দিয়েছি। তখন তবলা প্লেয়ারকে বলছে তবলা খোলো, মানে আরো শুনবো আর কি। পুরো 1 ঘন্টার প্রোগ্রামের মতো হয়ে গেল। আরো লোক এসে গেছে তখন ওনার সঙ্গে দেখা করতে এসছে। পরবর্তীকালে পরবর্তী সময় যাদের দেখা করার কথা ছিল, মোটামুটি একটা কনসার্ট হয়ে গেল। তারপরে বলি তুমি তো ভালোই বাজাচ্ছ, তাহলে তুমি আমার কাছে কেন শিখতে চাইছো? যেমন পোস্ট অফিসে স্ট্যাম্প লাগায় তবে চিঠি যায়, যেরকম ঢাপ্পা লাগাতে চাইছে রবিশঙ্করের ছাত্র। আমি বললাম না না আমি প্রথম থেকে শিখতে চাই আপনার কাছে, তাহলে আমি যা বলবো তাই করতে পারবো। এই শুরু হলো আমার শেখা। কল্পনাদি বাড়িতে, নেতাজি বাড়ি উল্টো দিকে এলগিন রোডে, ওখানে আমার গান্ডা বন্ধন হলো। সব পেপার এসেছিল, নিউজ পেপার এসেছিল। উনি আমাকে মিষ্টি খাওয়াচ্ছেন, আমাকে এইসব ফটো চতুর্দিকে ছাপা হলো। ওই শুরু হলো। তো উনি ওই দিনকে আমাকে একটা লাইন বাজাতে দিয়ে, এটা বাজাও আমি আসছি, এটা শোন আয়ুষ, বাজাতে দিয়ে উনি চলে গেলেন। এবার আমি তো রেয়াজ করে যাচ্ছি, আমার সঙ্গে আরেকটি ছিল, আমি নামটা বলছি না এক্ষুনি, ও সেটা ও কি করছে, ও গুরুজি গেছে ওই দিন গানটা বেঁধেছিল। তো উনি কি করছেন, উনি আর এই পৃথিবীতে নেই এখন, নামটা বলছি না। ওনারও খুব অনেকেই সব নাম আছে, ওনার খুব ভালো না। উনি না অন্য কিছু বাজাতে আরম্ভ করে দিয়েছে, রেয়াজ করতে আরম্ভ করে দিয়েছে। গুরুজি তো নেই এখন, এই এক লাইন কতক্ষণ বাজাবো, অন্য জিনিস বাজাতে আরম্ভ করে দিয়েছে। গুরুজি এসে রেখে গেছে, ওইখানে চিনে গেল। ইচ্ছে করে এই লাইনটা দিয়ে গেছিল যে দেখি, একটু আগে তো কথা হয়েছে আমি যা বলবো করবে, এখন দেখি ক ঘন্টা একটা লাইন বাজাতে পারে। টেস্টিং, বুঝতে পারছো? তারপরে আর ওনাকে শেখাননি, বলে তোমার আমি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছি, তুমি যা, চিঠি চলে যাবে। বলে আর ওকে কোনোদিন শেখায়নি। তো ওনার কাছে, উনি আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু। ওনার সাবজেক্ট যদি তোলো আজকে আর অন্য কোনো প্রশ্ন উঠবে না। ওনার একদিন আলাদা একটা এপিসোড করো, রবিশঙ্কর, মজার ঘটনা, শেখার ঘটনা, প্রতি মুহূর্তে আমরা শিখতাম। উনি যখন কোথাও যাচ্ছেন, আমরা ওনার গাড়িতে চেপে পড়তাম, ওখানে তাল দিতেন, তাল দিয়ে দিয়ে সারাদিন ওই গুরু শিষ্য পরম্পরা শেখা যেটাকে বলে, এটা আমরা করেছি। 95 লোধি রোডে দিল্লিতে থাকতাম ওনার সঙ্গে। যখন বেনারসে যেতেন, বেনারসে থাকতাম। কলকাতা এলে তো থাকতামই, প্লাস লস অ্যাঞ্জেলেস, রাশিয়াতে 1.5 মাস ছিলাম, লন্ডনে 3-4 বার জর্জ হ্যারিসনের বাড়িতে আমি বাজিয়েছি। তো এরকম মানে উনি হচ্ছেন আমার টার্নিং পয়েন্ট। আচ্ছা, আমরা এবার একটুখানি আপনার একটু ঘর সংসারের কথায় আসি। তো আপনার স্ত্রীর কথায় যদি আমরা আসি, সঞ্চিতা ভট্টাচার্য, ডান্সার সঞ্চিতা ভট্টাচার্য। দেখুন আমি সবসময় একটাই বলি, স্টেজেও বলি, এটা এখানে লুকোচুরির ব্যাপার নয়, ক্যামেরার সামনে বলছি, এই যে 100 তারের যন্ত্র আমি বাজাই, এটা টিউন করা খুব মুশকিল, কিন্তু আমার কাছে অতটা মুশকিল হয়নি। আমার একটা হেল্প পেয়ে গেছি কিসের, এই 100 তারের যন্ত্র টিউন করার চেয়ে বেশি শক্ত হলো সিঙ্গেল ওয়াইফকে টিউন করা, টিউনে রাখা। তো ওই জন্যে ও আসার ফলে একটা সুবিধা হয়েছে, আমার যন্ত্রটা আমি তাড়াতাড়ি টিউন করতে পারছি। এবার বলো কি জিজ্ঞাসা তোমার। আর দিদির হাতে কি, মানে দিদির হাতে কোন রান্নাটা আপনার সব থেকে ভালো লাগে? দিদি সবই রান্না ভালো করে, সব রান্না ভালো করেন, কিন্তু ও বেশি করতে ভালোবাসে মেক্সিকান, ইটালিয়ান, তারপরে ধরো চাইনিজটা অতটা করে না। তারপরে মানে এই ধরনের উল্টো রান্না করতে বেশি ভালোবাসি। পছন্দ একটু বউয়ের হাতে বাঙালি খাবার? বাঙালি খাবার, আমি বাঙালি খাবারই ভালোবাসি। হ্যাঁ, এবং পৃথিবীর সব জায়গায় গিয়ে চেষ্টা করি যে অ্যারেঞ্জ করে নেবার, ঠিক খাবারটা আমার মতন বাঙালি খাবার। অনেক উদ্ভট দেশে তো যেতে হবে আমাদের। লিথুনিয়াতে একটা তখন রেস্টুরেন্ট ছিল, বাঙালি রেস্টুরেন্ট। 2.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা সেইখানে গেলাম। তো আমি তো নিজেও করতে পারি,
ও নিজেও রান্নাতে রয়েছে, হ্যাঁ, আচ্ছা। এই রান্নার একটা গল্প আছে, হ্যাঁ একটু বলুন। ছোট্ট করে বলছি। হ্যাঁ। এই আমাদেরকে পণ্ডিত রবিশঙ্করজি পাঠালেন আমেরিকা। আমি পণ্ডিত বিশ্বমোহন ভারতী, গ্র্যামি উইনার, হুম, হুম, পদ্মভূষণ, উনি আর দয়াশঙ্কর, পণ্ডিত দয়াশঙ্করজি। আমরা গিয়ে দেখছি যে যেখানে রেখেছেন ওটা হচ্ছে বলে দিচ্ছি লস অ্যাঞ্জেলেসের, জায়গাটার নাম বলে দিচ্ছি এক্ষুনি। ওখানে খুব পশ এলাকা। তো ভদ্রলোক হচ্ছেন যে লয়ার, আর ওনার গার্লফ্রেন্ড ছিলেন। ওরা সকাল থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রিবেলা এসে ফ্রিজ থেকে কি খুলে ঢুকে শুয়ে পড়ছে, আমাদের সঙ্গে সঙ্গে দেখাই হচ্ছে না, ভোরবেলা সাঁতার কাটতে চলে যাচ্ছে। আমরা খাবো কি? কিন্তু তার আগে পর্যন্ত তো আমরা বাড়িতে মা বাবা মা কাকিমা রান্না করে দিয়েছে এসে। গুরুজি ১ সপ্তাহ বাদে দেখো, তোমরা কি খাচ্ছ বেটা? তুম লোগ ক্যা খা রহে হো? আমরা বললাম ওই দুধ পাউরুটি। বলে কেন? আমি বলছি এখানে তো কেউ রান্না বান্না করে না। বলে কেউ রান্না করবে না তোমাদের জন্য, কেউ খাবার রেডি করে দেবে না, এদেশে যা কিছু তোমায় নিজেকে নিজে করতে হবে। তখন উনি আমাদের $50 দিলেন, দিয়ে আমরা বাজার করি। তখন তো অনেক কিছু পাওয়া যায়। $50 নিয়ে তারপরে বাজার করে এনে ১ সপ্তাহের মধ্যে আমরা রান্না শিখে আমরা রান্না করে গুরুজিকে খাওয়ালাম। ঠিক আছে? ওই আমাদের জোর করে রান্না শেখালেন উনি। রান্নাটাও যে করতে হয় এটা উনি বললেন, উনি শেখালেন। এই দয়াশঙ্করজি ১ম দিন করলো, গুরুজিকে খাওয়ালাম। তো এরকম অনেক ঘটনা আছে। এবং সেই রান্না শিখলেন এবং সেই রান্নার সবটা আপনার রক্তে ঢুকে গেল। তারপরে আপনি রান্নার মানে এই বাজনার ফাঁকে ফাঁকে আপনি রান্নাও তখন করছেন। রান্নাটা সত্যি একটা শখ। একদম একটা শিল্প। এবং বহু আর্টিস্ট রান্না ভালো সলিল চৌধুরী তো খুব ভালো রান্না করতে পারতেন। হুম। মানে কোনো মিউজিকের কোনো ধুন মনে আসছে না, তখন রান্না করে হঠাৎ করে সেই আমি সুরটা শুনেছি মনে আলী পড়ে আকবর গেল। খান সাহেব, আমি কোনোদিন খাইনি ওনার হাতে, উনিও খুব ভালো রান্না করতেন। এবং আশিস খান, হ্যাঁ, ওনার ওস্তাদ ছেলে। আশিস খান, হ্যাঁ, উনি যা রান্না করতেন অনেকবার খাইয়েছেন। তো কোথায় একটা গেছিলাম আমরা, সেখানে উনি বিরিয়ানি রান্না করে আমাকে আর বিক্রমকে খাইয়েছিলেন, পণ্ডিত বিক্রম ঘোষ। হুম, হুম। দুর্ধর্ষ এখনো মনে আছে। আমি সঞ্চিতা আমার শিকাগোতে ছিলাম, উনি অনেক কিছু রান্না করে ওখানে। উনিও খুব ভালোবাসেন রান্না করতে, টাইম নিয়ে, যেমন করে মানে আলাপ জোর ঝালা বাজাই আমরা, সময় নিয়ে সেরকমভাবে কষে রান্নাটা করতেন উনি। আচ্ছা, আপনি এইরকম শাস্ত্রীয় সঙ্গীত বাজানোর সাথে সাথে কোনো সময় কি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে মেইন স্ট্রিমে কাজ করেছেন বা ছায়াছবিতে কাজ করেছেন কোনো সময়? আমি তো অনেক ছবিতে একটু বাজিয়েছি। আমরা সেইটা একটু শুনি। এই শ্বেতপাথরের থালা, আমি আচ্ছা, যত শ্বেতপাথরের থালার কোন মানে প্রভাত রায়? ব্যাকগ্রাউন্ডে প্রভাত আচ্ছা, রায়ের। তারপর তুমি দেখো আমি তরুণ মজুমদার তরুণ মজুমদারের কোন ছবি? ছবিতে ওই একটা ছবি ছিল, ওই একজন বাইরে থেকে সেই সময় মহিলা মহাশ্বেতা নাকি? মহাশ্বেতা, ওটা হ্যাঁ, হ্যাঁ। কথা দিলাম। ওই নামে একটা কোন ছবি ছিল। তারপরে আরো আরো অনেক ছবিতে তরুণ মজুমদারেরও বাজিয়েছি। তারপরে ওই অনেক অনেক বাংলা ছবি অনেক বাজিয়েছি। এবং যত বাংলা গান হতো আগেকার দিনে, হুম, হুম। শিপ্রা বোস, বেসিক অ্যালবাম। বেসিক অ্যালবাম যেগুলো পুজোয় বেরোতো সব হুম। দেখি। তুমি দেখো না, যমুনা কি বলতে পারে, কতবার কেঁদেছে রাধা, ওই গানটা শুনে দেখো। আচ্ছা, প্রতি ছত্রে ছত্রে শান্তুর ঢুকেছে। আচ্ছা। তখন কি হতো না, আমাদেরকে ছেড়ে দিত একটা স্বাধীনতা ছিল। মন থেকে বাজাতো। এবং সিনেমায় কি হতো, যেটা এখন হয় না, সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক হতো, ছবি দেখে ব্যাকগ্রাউন্ড হতো। ওখানে ক্রস পড়তো 1 2, এবার 3 তে ক্রস, দুটো ক্রস, তিনটে, আমি রেডি হয়ে গেলাম, 3টে ক্রসে ওখান দিয়ে যাবে। এইরকম নানান এক্সপিরিয়েন্স, কিন্তু এই সিনেমার এক্সপিরিয়েন্সটা অনেকটাই আমার কিন্তু এই ক্লাসিক্যাল মিউজিকে কাজে লেগে গেছে। আচ্ছা। অনেকে বলে এই তো সিনেমায় বাজাচ্ছে, বাজে, মানে অত ভাও দেয় না। না, ফিল্মে বাজানো, আধুনিক কাজ করা খুব শক্ত। ওইটুকু ছোট সময়ের মধ্যে ফুল ফোটাতে হবে। আর তুমি নিজের মতো নয়, তোমার মিউজিক ডাইরেক্টরের মতো তোমাকে কাজ করতে হবে। বা সিনেমার সিনেমা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা করে আমরা শুনি যে শ্রীভরি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে, দেখে আসি। তোমরা কি করবে, তুমি নয়, তোমার কথা বলছি না, সাধারণ লোক, মেন স্ট্রিমের মানুষ, ওরা সিনেমা দেখতে থাকে, দুঃখের সিনে আরো মনটাকে যাতে মোচড় দেওয়া যায়, ওই জন্য দুঃখের একটা মিউজিক পেছনে দেওয়া হয়। মিউজিকটা আলাদা করে শোনে না, ওরা সিনেমাটাই দেখছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হলো যে ওই সেন্টিমেন্টটাকে এনহ্যান্স করা। বুঝতে পারছো, টপিং দেওয়া। এইটা মেনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাবে, এবার গানের সঙ্গে যদি বাজাবে, গানের সঙ্গে অ্যাকম্পানি করা খারাপ নয়, বহুত শক্ত। কারণ উনি মেন আর্টিস্ট, উনি গান গাইছেন ওনার মতো, ওনার গানটা কি করে, ওনার চেহারাটাকে আরো কিভাবে
কোথায় বিন্দি লাগালে, কি শাড়ি পরালে, কোথায় তিলক লাগালে ভালো আরো দেখতে হবে, সেইটা আমাকে সন্তোষ দিয়ে করতে হবে। আমি অনেকের কাজ করেছি, সলিল্লা আর তারপরে অনেক মিউজিক ডাইরেক্টরের কাজ করেছি। আপনি তো পদ্মশ্রী পেলেন এবং কানসেন অ্যাওয়ার্ড পেলেন, এবং আপনি ভারতের সন্তুর লেজেন্ড বলতে যদি আপনাকে বোঝানো হয়, আপনি প্রথম সারিতেই থাকবেন। কিন্তু এরপরে কি আপনি কিছু আগামী কাজের কথা কিছু ভাবছেন? দেখো, এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা কিন্তু এখনো বহুল প্রচারিত বলতে যেটা বোঝায়, যেমন তবলা, সেতার, অতটা কিন্তু বিখ্যাত হয় না। তো আমার একটা বিশেষ কাজ রয়ে গেছে যে এইটাকে আরো বিখ্যাত করা, এটাকে ঘরে ঘরে পৌঁছানো। এত একটা শান্তির এর বাজনাটা, বাজনা সুরে যদি 1-2 লাইন তুমি বাজাও, তোমার মনটা একটা কোথায় চলে যাবে, যেমন পাহাড়ে আছি কি গঙ্গা, সমুদ্র, ঝর্ণা, প্রকৃতি। তো এই যন্ত্রটাকে আমি আরো পপুলার করতে চাই, যাতে আমাদের দেশে, পৃথিবীতে শান্তি ফিরে আসে আমাদের মধ্যে, সকলের মধ্যে। তো আমি ওই জন্য সবচেয়ে বেশি যে কাজটা করে চলেছি নিরন্তর, যে স্টুডেন্টদের, যত স্টুডেন্ট আছে ওদের আমি প্রমোট করি। এই এখানে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম, তো যত সকলকে এটা করতে হবে। সবাই যদি স্টুডেন্টদের প্রমোট করে, তাহলে তো সবাই প্রমোটেড হয়ে যাচ্ছে। মানে নিজের বাড়ির চারপাশটা যদি আমরা পরিষ্কার করি প্রত্যেকে, তাহলে স্বচ্ছ ভারত হয়ে যাচ্ছে, আর অভিযান চালাতে হবে না, ওইটুকু করলেই হবে। তো এইভাবে আমি এগোতে চাইছি, এখন ওইটাই এগোচ্ছি, যে এই ইনস্ট্রুমেন্টটা, এবং সাথে সাথে আমাদের ভারতীয় সঙ্গীতের ধ্বজা তো আমার গুরুজি পণ্ডিত রবিশঙ্করজি যা উঁচু করে দিয়ে গেছেন, ওইটাকে আমি আরো বজায় রাখা, এবং আরো যে সকল দেশে মানুষরা এইসব জিনিস দেখেনি, সেই সকল দেশে আমি যাচ্ছি। যেমন স্পেনে সবাই মাদ্রিদ, বার্সেলোনা গেছে, আমি গেছি খিখন, মালাগোজা, হ্যাঁ, খিখন, মালাগা, তারপরে সারাগোজা, ভিক্টোরিয়া, সান সেবাস্তিয়ান, এই সব জায়গা আমি বাজিয়েছি। ভেতরে ভেতরে গিয়ে বড় বড় শহর ছাড়াও লোকেরা খুবই উৎসাহিত। তো মেন কাজ হচ্ছে যে সঙ্গীতের প্রচার প্রসার, ভারতের ধ্বজা। ভারত এখন বিশ্বগুরু, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আমাদের যা রেসপেক্ট পুরো পৃথিবীতে ভারতীয় হিসেবে, প্রথমে একটা ভারত থেকে আসছি শুনলেন, তাদের মধ্যে একটা একটা রেসপেক্ট জেগে উঠছে। এইটা জন্যে কিন্তু আমরা আমাদের খুব সুবিধা হয়েছে এগিয়ে চলতে। তো আরো যাতে এটা হয়, মিউজিক, আমার যেহেতু মিউজিক সাবজেক্ট, মিউজিকটা সকলের মধ্যে ঢোকাবার চেষ্টা করছি। আমরা এবার আড্ডা দেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্যার সঙ্গে। নমস্কার। নমস্কার। যার আরেকটি পরিচয়, তিনি পণ্ডিত তরুণ ভট্টাচার্য সহধর্মিণী। দিদি, তরুণদার সঙ্গে তো আমরা কথা বলছিলাম, তোমার নাচের দিকে যদি আমরা আসি, এই যে ওড়িশি নাচের প্রতি তোমার ভালোবাসা, তোমার কি বলবো, তোমার গুরু হিসেবে তুমি কাকে পেয়েছিলে প্রথম জীবনে? আমি একটু নাচের ছোটবেলা থেকে চলার পথটা বলি। আমি 2.5 বছর বয়সে নাচের ইনস্টিটিউটে, নাচের স্কুলে নাচ শিখতে যাই। আমার মা, আমি যখন ডান হাত বাঁ হাত, ডান পা বাঁ পা আলাদা করতে পারতাম, তখনই আমাকে নাচের ইনস্টিটিউটে নিয়ে গেছেন। পড়াশোনা স্কুলে গেছি 3.5 বছর বয়সে। তার মানে নাচের ইনস্টিটিউটে গেছি 1 বছর আগে, পড়াশোনা স্কুলে যাওয়ার আগে। মা বলতেন, কোথাও কোনো মিউজিক বাজলে, তখন যদি আমি ঘুমোচ্ছিও, আমি ঝেড়ে মেরে উঠে পড়ে একদম নাচতে শুরু করতাম, আমাকে থামানো যেত না। সেই নাচের যাত্রা শুরু। আজকে ঘুরে দেখলে মনে হয় যেন মাদার্স বুম, ফ্রম মাই মাদার্স বুম আমি নাচ করছি। আর তারপরে আমি স্কুলিং, আমার পড়ার স্কুল ছিল অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, যেটা ডন বস্কোর ফিমেল কাউন্টার পার্ট। তো অক্সিলিয়াম আমার স্কুলও আমাকে প্রচুরভাবে সাপোর্ট করেছে। আমাকে খুব ছোট্ট বয়সেই আমার স্কুল আমাকে কোরিওগ্রাফার বানিয়ে দিয়েছে। তখন আমি বড়দের নাচও কোরিওগ্রাফি করছি, কোরিওগ্রাফার বানিয়ে দিয়েছে। এবং ডিবি 88 বলে একটা বিশাল প্রোগ্রাম হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, 88 সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হচ্ছে, মানে একটা ইটস আ হিউজ থিং। তার টোটাল কোরিওগ্রাফি, তখন তো আমি জাস্ট টিনস, টোটাল কোরিওগ্রাফি আমি করেছিলাম। তো নাচ তো সেই জন্মে থেকে করছি, আর নাচের কোরিওগ্রাফিও সেই অনেক ছোট থেকে। তুমি অ্যাকচুয়ালি কোথাকার মেয়ে? আমি এই বাংলার,
আচ্ছা, এই না, বাংলার মেয়ে। তোমাদের জায়গাটা কোথায় ছিল? জায়গা হুগলি, হুগলি আচ্ছা, জেলার, হুগলি, হুগলি আচ্ছা, জেলার আচ্ছা। মেয়ে, হুগলি তো জেলার মেয়ে। তোমাদের মনে হয় তুমি বাবা মার থেকে সাপোর্ট পেলেও তুমি মানে পরিবারের সবার থেকে কি নাচের সাপোর্ট পেয়েছিলে? অ্যাকচুয়ালি আমার বাবা হচ্ছেন গৃহী সন্ন্যাসী মানুষ, ক্রিয়াযোগী মানুষ। উনি শ্যামাচরণ লাহিড়ী সেক্টের মানুষ ছিলেন। উনি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও একটা আধ্যাত্মিক জগতে বিচরণ করতেন এবং আম, হালকা বোম একটা আধ্যাত্মিক জগতে থাকতেন। আর মা ছিলেন, মায়ের অনুপ্রেরণাতেই, মায়ের সাপোর্টেই আমার নাচ। না, সব সময় সাপোর্ট পাইনি সেই সময়। নাচ ক্যারিয়ার, নাচ নিয়ে এত কিছু ব্যাপারটা খুব একটা অ্যাকসেপ্টেবল ছিল না। সুতরাং আমার মাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু আমার মা একটা সেকেন্ডের জন্য পিছপা হননি। মা বলেছেন আমি মেয়েটার ট্যালেন্টটা দেখেছি, সুতরাং নাচ থেকে করতে কি কি দিতে। খারাপ কথা বা খারাপ স্মৃতি ওসব মনে পড়ে কিছু না, লড়াইতে? আজকে আর আজকে শুধু সুন্দরটুকুই মনে আছে যে মাকে সর্বমুহূর্ত, মা যতদিন মানে দেহে ছিলেন, মা তো আছেন, দেহে নেই, যতদিন দেহে ছিলেন, যেখানে যত বড়ই অ্যাওয়ার্ড হোক, আমি মাকে সঙ্গে করে নিয়ে গেছি। মাকে, মায়ের হাতে অ্যাওয়ার্ড, মা অ্যাওয়ার্ড আমার হয়ে অ্যাওয়ার্ড নিয়েছেন। তো আহ, আর যারা প্রতিবাদ করেছিলেন সেই সময়, তারা কিন্তু আমার খারাপ চেয়ে প্রতিবাদ করেননি। তাদেরও ভেতরে এইটাই ছিল, ভেতরের ভাবনাটা এটাই ছিল যে নাচ করলে এর ভবিষ্যৎ কি। সুতরাং আহ, কিন্তু আমার মা সেই সময়, আমার মা একজন খুব বড় আর্টিস্টের, আমার দাদু আহ, উম, অবনী ঠাকুরের শিষ্য ছিলেন, লন্ডন রয়্যাল আর্ট কলেজের গোল্ড মেডেলিস্ট, সারা জীবন আর্টেরই বড় ইয়েতে চাকরি করতেন। তো আমার মা তো আর্টিস্ট বাড়ির মেয়ে, আর্টের কদর অন্যরকম ভাবে দেখতেন। তো সেই জন্য আমার মা লড়ে গেছেন যে মেয়ে। কিন্তু তুমি তো পাশাপাশি, যতদূর আমি জানি যে তুমি এমবিএ করেছো, মানে এমবিএ করে কিছুদিন চাকরি করে তুমি আবার নাচটাকে চাকরিটা পেশা অনেক হিসেবে বড় নিয়েছো। একটা পজিশনে চাকরি করতাম আমি। গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ছিলাম ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। অনেক ডিসিশন মেকিং, অনেক অনেক বড়, মানে অনেক কি বলবো, সিকিউর এন্ড সিকিউর না, পৃথিবীতে মানুষের প্রাণটাই সিকিউর না, মানে অনেক এভরি মান্থ দে উড বি আ হিউজ হেফটি ক্যারি ব্যাক, সিকিউর হেফটি ক্যারি ব্যাক। তার থেকে এই, সেখান থেকে কামিং ফ্রম দেয়ার, একজন আর্টিস্টের জীবন তো পুরোটাই ফ্রিল্যান্সিং না। সো হ্যাঁ, আমি একটা খুব সিনিয়র পজিশনে চাকরি করতাম, এবং যখনই কনফ্লিক্ট হতো, যেমন একটা বড় ফেস্টিভ্যাল আর সেই দিনই একটা প্রোডাক্ট লঞ্চ, তখন আমাকে প্রোডাক্ট লঞ্চ করতে হতো, আমি ফেস্টিভ্যালে যেতে পারতাম না। তো আমার মায়ের অনুপ্রেরণায় আবার একদম ওয়ান ফাইন মর্নিং ডিসিশন নিয়ে ছেড়ে দিয়েছি, মানে লাইফ ফর ডান্স, লাইফ টোটালি ডেডিকেটেড টু ডান্স। এবং আজকে আমরা তো তোমাদের সংসারে এসেছি, তরুণদা এবং সঞ্চিতাদির সংসারে। তা আমরা একটুখানি শুনি যে তরুণদার সাথে তোমার আলাপটা কিভাবে হলো? আলাপটা কি ঝগড়া দিয়ে শুরু হয়েছিল নাকি? ঝগড়া দিয়ে। আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সে বললো কলা মন্দিরে এসো, কারণ কলা মন্দিরে পণ্ডিতজি আসছেন, পণ্ডিত তরুণ ভট্টাচার্য আসছেন। 2000 সালটা 2000, আচ্ছা। আমি তখন সবে দিল্লি থেকে কলকাতায় এসেছি। তো উনি আসছেন, ও একটা অনুষ্ঠানের চিফ গেস্ট উনি, তো ওনার সঙ্গে আমার দরকার আছে, তো ওনার সঙ্গে দরকার সেরে তোমার সঙ্গে কথা বলবো। এবার সেদিন কলকাতায় মিটিং মিছিল প্রচুর জ্যাম ছিল, তো তরুণবাবুর আসতে দেরি হয়ে যায়। সেই মেয়েটি বলে, আমি যখন তাড়া দিই, তখন সেই মেয়েটি বলে যে না, আমি তো ওনার সঙ্গে কথা বলতে চাই। এবার একটু আমি তোমার ছেলের গল্পে যাই, রিতম। ও কি নাচ বা সন্তুর এইসবের মধ্যেই থাকতে চাইছে? না, আমার ছেলে, আমার ছেলে ক্রিকেট ব্রডকাস্টার। আচ্ছা। সুতরাং ডেফিনেটলি ক্রিয়েটিভ ফিল্ড, যখন প্রোডাকশনে আছে ডেফিনেটলি ক্রিয়েটিভ ফিল্ডে আছে। কিন্তু অনেক দিন ধরে, ও যখন মানে 17-18 বছর বয়স, তখন থেকে ও কেকেআর গেভ হিম দ্য ফার্স্ট ব্রেক, তখন থেকে কাজ করে আজও। আজ তো এস্টাবলিশড ফেমাস ক্রিকেট ব্রডকাস্টার রিতম ভট্টাচার্য। একটা ইন্টারেস্টিং গল্প বলি। একদিন সুনীল গাভাস্করজির সঙ্গে আমার লাউঞ্জে, আমিও খাচ্ছিলাম, উনিও খাচ্ছিলেন, উই ওয়ার সিটিং অলমোস্ট ইন দ্য সেম টেবল, সো উই স্টার্টেড টকিং।
আর ক্লাসিক্যাল ডান্সার এসব কথা টথা সব জাস্ট প্লেজেন্ট্রিজ হতে হতে আমি বলেছি আমার ছেলে ব্রডকাস্টার। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। কিছু বলেননি। খানিকক্ষণ পরে জিজ্ঞেস করছে, তাছাড়া আপনার ছেলের নাম কি? বললাম রিতম ভট্টাচার্য। বললো, সুনীলজি বলছেন আপনি রিতমের মা? দ্যাটস গ্রেট। রিতমকে তো আমরা ভীষণ চিনি, ভীষণ ভালোবাসি। মানে সুনীলজি কত প্রশংসা যে করলেন গাভাস্করজি আমার ছেলের। আমার যে কি আনন্দ হলো, যে বললো আমরা তো স্টার স্পোর্টস স্পেশাল কিছু হলে উই প্রেফার টু কল রিতম। আমার যে মা হিসেবে কি গর্ব, কি আনন্দ যে হলো। তো আমার ছেলেকে বলতে, ছেলে বললো হ্যাঁ সুনীল গাভাস্করজি, সানিজি। ও তো আমাদের ভীষণ পরিচিত, ভীষণই মানে আর সুনীল গাভাস্করজি নাকি সবার সঙ্গে বন্ধুর মতন মেশেন, মানে ভীষণই বন্ধু স্থানীয় আর কি, জবকি এক জেনারেশনের চেয়েও বেশি গ্যাপ ওদের মধ্যে আর কি। তো মা হিসেবে তো এটা বিশাল গর্বের ব্যাপার। গর্বের ব্যাপার। একদিন কোথায় নাচতে যাব, এয়ারপোর্টে ঢুকতে পারছি না, কি অবস্থা, নাকি এখন ইন্ডিয়া টিম কোথায় যাবে, তো ক্রিকেট টিম যাবে। তো হঠাৎ দেখি বিশাল বাসগুলো ওদের যে এসে দাঁড়িয়েছে, আমাকে ওখানে নামতেও দিচ্ছে না, পুলিশ বলছে ওইদিকে চলে যাও, ওই করে যাও, এখানে হবে না। বললাম এই কি, আমার ফ্লাইটটা এখান থেকে। তো হঠাৎ দেখি ওয়ান অফ দ্য বাসেস থেকে আমার ছেলে ছুটে নেমে এসে বলছে আমার মা। আমার তখন ডেফিনেটলি যখন টিম থাকে এখানে তখন তো ওদের সঙ্গে থাকে, দিস ইজ মাই মাদার বলে হি ফ্যাসিলিটেটেড মাই অ্যাক্সেস। তো এরকম সন্তান বেশি ভালো করলে তো আমি তো বলি, আমি যত না বিদেশ ট্যুর করি, আমার চেয়ে 4 গুণ বেশি আমার ছেলে বিদেশ ট্যুর করে। এবং মানে they fly in chartered flights, stay in the best of the places. He's doing very well. I'm very proud. একটা প্রশ্ন করছি যে তরুণদা যখন পদ্মশ্রী পাচ্ছেন এই খবরটা তুমি শুনলে, সেইটা কতটা অভিভূতকর ছিল তোমার কাছে? কোথায় ছিলে তুমি তখন? আমি তখন বাড়িতে ছিলাম, কারণ আমার নিজের প্রজেক্ট চলছে বলে আমি যেতে পারিনি। তরুণবাবু গিয়েছিলেন উত্তরপাড়াতে, ওনার পারফরমেন্স ছিল সঙ্গীত চক্রে। প্রথম কলটা উনি করেন রাঙামাকে, রাঙামা হচ্ছে আমার খুশাশুড়ি, রাঙামাকে করেন। সেকেন্ড কলটা আমাকে করেন যে সঞ্চিতা পদ্মশ্রী পেয়েছি। তো আমার সেই মুহূর্তে মনে হলো আমি পদ্মশ্রী পেয়েছি। আমার এত আনন্দ আজও হচ্ছে। আর তার কদিন আগেই উনি ইয়ে পেয়েছেন, আমাদের তানসেনের মিউজিকের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, তানসেন গভর্নমেন্ট অ্যাওয়ার্ড। ওই কথাটা মনে পড়ছে, তোমারও গর্বে গর্বিনী আমি। হ্যাঁ, তোমারও গর্বে গর্বিনী আমি। তো আমি তানসেন যখন পেয়েছিলেন, আমি মধ্যপ্রদেশ গিয়েছিলাম তরুণবাবুর সঙ্গে। তো বড় মানে স্ত্রী হিসেবে তো বটেই গর্ব হয়েছে। আরো আমি বললাম না, অনেস্টলি বললাম, ওনাকে তো কোথাও একটা গুরু জায়গাটাও আছে ওনার। আমি মজার কথা বলি, আমাদের যখন ঝগড়া হয়, সে সব স্বামী স্ত্রীর মধ্যেই হয় ঝগড়া, যখন ঝগড়া হচ্ছে খুব কথা বলছি না, একদম কেউ কারোর সঙ্গে কথা বলছি না, পারলে লিখে লিখে কথা বলি, টেক্সট করে করে কথা বলি, কিন্তু সেই সময় যদি আমাকে স্টেজে উঠতে হয়, আমি কিন্তু ওনার পা না ছুঁয়ে স্টেজে উঠবো না। উনিও জানেন যে ওখানে দাঁড়িয়ে আছি মানে ওর প্রণাম করতে এসেছি, পাটা বাড়ি, কারণ কথা হচ্ছে না, পাটা বাড়িয়ে দিলেন, আমি প্রণাম করবো, প্রোগ্রাম ভীষণ ভালো হবে, এক্সেলেন্ট হবে। দুজন দুজনে তাকাচ্ছি না, কিন্তু ওইটা আমাদের করতেই হবে। এই আর কি। কেউ আমি খুব কোথাও পারফরমেন্সের পরে সেই সবাই খুব এক্সেলেন্ট বলছে, এই তরুণবাবু এসে বলবেন ওই নাচটা তো আমি শিখিয়েছি, ওই জন্য অত ভালো নেচেছে। সঞ্চিতাদির সঙ্গে আড্ডা তো বেশ জমে গেছে, কিন্তু আমাদের আজকে আড্ডা শেষ করতে হবে। তা আমাদের মধুরেণু সমাপয়ের যদি আজকে হয় সঞ্চিতাদির ওড়িশি নাচ দিয়ে, তাহলে ভীষণ ভালো হয়। আসুন দেখে নিই সঞ্চিতাদির নাচের এক ঝলক। Nina